সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে অ্যাকাউন্টিং এ একটা এক্সক্লুসিভ বিষয় তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা এতদিন যাবত একটা বিষয় নিয়ে খুব বেশি কনফিউশনে ছিলা, যে বিষয়টা নিয়ে আসলে অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালিও নক দিয়েছো। তো বিষয়টা হচ্ছে, আমি একেবারেই খুব সহজে হিসাব বিজ্ঞানের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। ক্লাসটা দেখার পর এই স্বল্প সময়ের মধ্যে তুমি এত 4-5 বছর যাবত যে বিষয়টা নিয়ে টেনশনে ছিল সেটা দূর হয়ে যাবে। তো শুরু করে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটা। আমরা আজকে আলোচনা করব মূলত মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব নিয়ে। আমরা সবাই জানি যে এক মালিকানা ব্যবসায়ের টোটাল যে সম্পদ, সেই সম্পদের উপর মালিকের যতটুকু দাবি থাকবে সেটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। ঠিক এই প্রতিষ্ঠান যদি এক মালিকানা ব্যবসায় না হয়ে যৌথ মূলধনী কোম্পানি হয় বা কোম্পানি সংগঠন হয়, সেক্ষেত্রে ওই ব্যবসায়ের টোটাল সম্পদের উপর শেয়ার হোল্ডারদের যে দাবি সেটাকে আমরা বলি শেয়ার হোল্ডারদের সত্ত্ব। অর্থাৎ মালিকানা সত্ত্ব আর শেয়ার হোল্ডারদের সত্ত্ব প্রায় একই জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, এই মালিকানা সত্ত্বগুলা কি কি? আমাদের বইতে কত ধরনের মালিকানা সত্ত্ব আছে? সকল মালিকানা সত্ত্ব নিয়ে আজকে আমার ক্লাস। আর আমি একটা বিষয় গ্যারান্টি দিয়ে বলতে পারি, মালিকানা সত্ত্বের এই তালিকার বাইরে বাংলাদেশের কোনো বইতে বা কোনো জায়গায় তুমি এর বেশি কোনো মালিকানা সত্ত্ব পাবা না। আর আমরা সবাই জানি মালিকানা সত্ত্ব স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ক্রেডিট। সো যেখানে এই মালিকানা সত্ত্বগুলো দেখবা সেগুলাকে স্বাভাবিকভাবে ক্রেডিট পাশে মনে রাখবা। জাবেদাতেও সাধারণত এগুলা ক্রেডিট হয়, রেমিলেও ক্রেডিট হয়। এগুলা স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ক্রেডিট। তবে বিপরীত মালিকানা সত্ত্ব হলে সেটা স্বাভাবিক ব্যালেন্স ডেবিট হবে। যাই হোক, সেটা অন্য আলোচনা পরের দিন করব। আমি জাস্ট মালিকানা সত্ত্ব কি সেই বিষয়গুলো নিয়ে আগে শেয়ার করব। তাহলে আমরা শুরুতেই বলেছি যে ব্যবসায় টোটাল সম্পদের উপর মালিকের দাবি। তবে এই মালিকানা সত্ত্বকে কিন্তু ভিন্ন ভিন্ন নামেও ডাকা হয়। যেমন কেউ কেউ এই মালিকানা সত্ত্বকে অন্তদায় বলে, কারণ ব্যবসায়ের উপর মালিকের দাবি, যার জন্য ব্যবসায়ের সত্তা ধারণা অনুসারে ব্যবসায় মালিকের নিকট দায়বদ্ধ থাকে, যার জন্য এই মালিকানা সত্ত্বের আরেকটা নাম কি ভাইয়া? অন্তদায়। আরেকটা নাম আছে যেটা আমাদের অনুপাত বিশ্লেষণ বা অন্য জায়গাতে আছে, সেটা হচ্ছে নিট সম্পত্তি। তাহলে যেখানে আমাদের হিসাব সমীকরণেও প্রশ্ন আসে, তাহলে মালিকানা সত্ত্ব যে কথা, অন্তদায় একই কথা এবং নিট সম্পত্তি একই কথা। এর আগে আমি বলেছি, নিট সম্পদ বা অন্তদায় বা মালিকানা সত্ত্ব বের করতে হলে আমরা কি করব? ব্যবসায়ের টোটাল সম্পদ থেকে টোটাল দায় বাদ দিয়ে এভাবে বের করতে পারবো খুবই সহজভাবে। এখন আমরা একটু চিনবো যে মালিকানা সত্ত্বগুলা কোনগুলা। জাস্ট একটা বার দেখে যাও যে মালিকানা সত্ত্বের মধ্যে আমরা একসাথে সকল মালিকানা সত্ত্ব নিয়ে এসেছি। অর্থাৎ আমরা আমাদের একেবারে মালিকানা সত্ত্ব যত তালিকা আছে সব তালিকাগুলা নিয়ে এসেছি। তো শুরুতে আমি দেখাচ্ছি যে মূলধন এক মালিকানা ব্যবসায়ের মালিকানা সত্ত্ব, যেটা কোম্পানির ক্ষেত্রে হয় শেয়ার মূলধন, যেটা সাধারণ শেয়ার মূলধনও হতে পারে, অগ্রাধিকার শেয়ার মূলধনও হতে পারে। এবার আসো, সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, মূলধন সঞ্চিতি, জমাকৃত মুনাফা, এটাকে অনেকে অবন্টিত মুনাফা বা সংরক্ষিত আয় অথবা রক্ষিত আয়ের ক্রেডিট জেড, দেখো অনেকগুলা নামে ডাকা হয়। নিমজ্জিত বা ডুবন্ত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, সিঙ্কিং পয়েন্ট বা প্রতিপূরক তহবিল, পরিপূরক তহবিল, বিনিয়োগ তহবিল বা বিনিয়োগ সঞ্চিত তহবিল, শেয়ার অধিহার, তারপরে হচ্ছে অথবা প্রিমিয়াম। এই জিনিসগুলো হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। আর দুইটা মালিকানা সত্ত্ব আছে, যেমন উত্তোলন, যেগুলোকে আমরা বলবো বিপরীত মালিকানা সত্ত্ব। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে সেটা উত্তোলন, আর যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে হয় আমাদের ট্রেজারি স্টক, এটাকেও আমরা বিপরীত মালিকানা সত্ত্ব বলতে পারি। অনেক সময় লভ্যাংশটাকেও বিপরীত মালিকানা সত্ত্ব হিসেবে চিহ্নিত করা হয়। এই হচ্ছে তোমাদের মালিকানা সত্ত্বের তালিকা। এর বাইরে আর কোনো মালিকানা সত্ত্ব তোমাদের জানা লাগবে না ইনশাল্লাহ। তো এবার আমরা মালিকানা সত্ত্বের একটা জাস্ট শ্রেণী বিভাগ তোমাদের সাথে উপস্থাপন করব এই ক্লাসের মাধ্যমে। আর কখনো তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের শ্রেণী বিভাগ করতে গেলে আমরা এটাকে আধুনিক পদ্ধতির দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে পরিশোধিত মূলধন, যেটার আরেকটা নাম হচ্ছে প্রদত্ত মূলধন। তাহলে পরিশোধিত মূলধন আর প্রদত্ত মূলধন একই জিনিস। আরেকটা নাম হচ্ছে রক্ষিত আয় বা অর্জিত মূলধন। তাহলে রক্ষিত আয় অথবা সংরক্ষিত আয় বা অর্জিত মূলধন একই জিনিস, আর পরিশোধিত মূলধন বা প্রদত্ত মূলধন একই জিনিস। এখন আসেন, এই পরিশোধিত মূলধনকে আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে শেয়ার মূলধন, আরেকটা হচ্ছে অতিরিক্ত পরিশোধিত মূলধন। এখন আসেন, শেয়ার মূলধন আমরা দুই প্রকার সবাই জানি, সাধারণ শেয়ার মূলধন এবং অগ্রাধিকার শেয়ার মূলধন। আর অতিরিক্ত পরিশোধিত মূলধনের মধ্যে আমরা জানি শেয়ার অধিকারটা আছে, আর ট্রেজারি স্টক হতে পরিশোধিত মূলধন। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী কোনো একটা ক্লাসে কথা বলবো। আর আমাদের এই যে অর্জিত মূলধন থেকে আমাদের যে বিভিন্ন তহবিল, সাধারণ সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, বিশেষ তহবিল, এরপরে হচ্ছে আমাদের
অন্যান্য যে তহবিলগুলা সেই তহবিলগুলা সৃষ্টি হয়। আরেকটা বিষয় আমি শেয়ার করব তোমাদের সাথে, যে তহবিল এবং সঞ্চিতি বা ভাতার মধ্যে কি পার্থক্য, সেটা নিয়ে পরবর্তী একটা ক্লাস ইনশাল্লাহ তোমরা পাবা। তো আজকের ক্লাসটা এতটুকুই, জাস্ট আমি সংক্ষেপে মালিকানা সত্ত্বের একেবারে 14 গোষ্ঠী নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। ক্লাসটা কেমন লাগলো সবাই জানাবা। ধন্যবাদ সবাইকে।